শুরুতে আমরা চারজন ট্রু গডের মধ্যে একজনকে দেখি, যার নাম হচ্ছে সাঙ্গু। সে হচ্ছে আমাদের ড্রামার ফিমেল লিড। সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে ইমর্টাল ডিএলএম এর ভালোবাসার মন্দিরে আসে, যেখানে সবাই নিজেদের ভালোবাসার জন্য প্রার্থনা করতে আসতো। সাঙ্গু একজন ট্রু গড হওয়া সত্ত্বেও তার পাওয়ার ছিল একজন সাধারণ ইমর্টালের থেকেও কম, অর্থাৎ তার জন্মটা একটা ট্রু গড হিসেবে হলেও তার শক্তি অনেক কম ছিল। সে এদের সবাইকে সাহায্য করতে চায়, কিন্তু তার পাওয়ার কম হওয়ায় তার শক্তিটা উল্টো হয়ে যায়, আর প্রত্যেকটা কাপলের মধ্যে ঝগড়া লেগে যায়। ছেলেরা তখন ছেলেদেরকে পছন্দ করা শুরু করে আর মেয়েরা মেয়েদেরকে পছন্দ করা শুরু করে। সাঙ্গুর এমন আকামটা যখন সিনিয়র গড জানতে পারে, তখন ইউমি ওকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা আমাদের ড্রামার মেন লিডকে দেখি, যার ড্রামাগুলো তোমাদের কাছে অসম্ভব ভালো লাগে। তার নাম হচ্ছে বাইজু। সে হচ্ছে এখানকার সবথেকে শক্তিশালী গড, যার উপরে আর কোনো গড নেই। বাইজু যখন কিছু স্টুডেন্টদের ওখানে পড়াচ্ছিল, তখন সেখানে তিয়ানজি নামের একজন ট্রু গড আসে। সে বাইজুর বন্ধু ছিল। তিয়ানজি তখন বাইজুকে বলে সাঙ্গুর 10,000 বছর জন্মদিনে যাওয়ার জন্য, কারণ আজ তার জন্মদিন ছিল। এরপর আমরা সাঙ্গুকে দেখি, যার এই আকামের জন্য একজন ট্রু গড, যার নাম হচ্ছে জিয়াং, সে তাকে শাস্তি দিতে চায়। সাঙ্গু তো অনেক ভয় পেয়েছিল। সে তখন ভাবতে থাকে সে বাইজুর হলে গিয়ে লুকাবে। এরপর আমরা এদের তিনজনকে দেখি। জিয়াং তখন বাইজুকে বলে সে যেন সাংহুকে সমস্ত পাওয়ারগুলো প্র্যাকটিস করতে শিখায়, কারণ সাংহু তাদের জন্য অনেক স্পেশাল, কিন্তু সে কিছুই পারে না। তিয়ানজি তখন বলে সেই তো সাংহুকে সবকিছু শেখাতে পারবে। জিয়াং তাকে হোঁচা মেরে বলে তুমি যদি সাংহুকে নিজের স্টুডেন্ট বানাও, তাহলে সে তো তোমার মতোই হবে, আর তার পাওয়ারগুলো কখনো ইমপ্রুভই হবে না। আর ডেমনরা যখন অ্যাটাক করবে, তখন তোমরা দুজন ডেমনদেরকে আটকানোর বদলে নিজেরাই উল্টো পৃথিবীকে ধ্বংস করে দেবে। সাঙ্গুর গড বেসেল এখনো ব্লক হয়ে আছে, তাই বাইজু যদি সাঙ্গুকে নিজের স্টুডেন্ট বানায়, তাহলে সে নিজের গড বেসেলকে আনলক করতে পারবে। কিন্তু বাইজু এটাতে একদমই রাজি ছিল না। জিয়াং তখন বলে নেদারল্যান্ডের যে ব্যারিয়ার আছে সেটা দিন দিন দুর্বল হয়ে পড়েছে, আর এটা একমাত্র কেরোসের চিপ অর্থাৎ সাঙ্গুই ঠিক করতে পারবে। বাইজু তার একথা শুনেও রাজি হয় না। জিয়াং তখন 10,000 বছরের আগের কথা বলে। বাইজু তখন অনেক ছোট ছিল, সে এখনকার মতো এতটা পাওয়ারফুল ছিল না। সে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে নিজেকে পুরো ইম্বারেস করে ফেলেছিল। এটা শুনে তো বাইজুর আবারও লজ্জা লাগে, কারণ সে যুদ্ধের বদলে নিজেকে কি করে ফেলেছে। এজন্য সে তার কথাতে রাজি হয়ে যায়, অর্থাৎ জিয়াং তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে। বাইজু তখন সাঙ্গুর ব্যাপারে জিজ্ঞেস করে। জিয়াং তখন বলে সে ভদ্র, ভালো আর অনেক হার্ড ওয়ার্কিং, সে যা বলবে সে তাই করবে। এটা শুনে তো তিয়ানজি হেসে ফেলে, কারণ সাঙ্গু তো এমন মেয়ে কখনোই ছিল না। এরপর আমরা সাঙ্গুকে দেখি, যে বাইজুর ঘরের বাহিরে একটা গাছের উপর বসেছিল। তখন সেখানে আইস গড আসে, যে বাইজুকে পছন্দ করত, তাই সে তার জন্য অনেক দিন ধরেই কিছু ফুল লাগিয়ে রেখেছে। বাইজু যখন ওখানে এসে এসব দেখে, তখন সে এক নিমিষে সে ফুলগুলোকে পুড়িয়ে ফেলে, আর সে সাঙ্গুকেও গাছ থেকে ফেলে দেয়। তাকে ফেলে দিয়েছে দেখে সাঙ্গু তাকে বলে তোমার আমার কাছ থেকে আর আইস গড দুজনের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। কিন্তু বাইজু তো তার কথা শুনেই না, উল্টো তাকে ওখান থেকে বের করে দেয়। সাঙ্গু তখন জিয়াং এর কাছে যায়, সে যেন বলে বাইজু তার কাছে ক্ষমা চাইতে। জিয়াং তখন তাকে বলে বাইজু হচ্ছে এখানকার সব থেকে শক্তিশালী গড, তাই তুমি যদি তার স্টুডেন্ট হয়ে তার থেকে সবকিছু শিখে তাকে লড়াইয়ে হারাতে পারো, তাহলে হয়তো ও তোমার কাছে ক্ষমা চাইবে। সাঙ্গুর তখন এই কথাটা অনেক ভালো লাগে, তাই সে পরদিন তার মেটদেরকে নিয়ে বাইজুর হলের সামনে চলে আসে। সে অনেক গর্জিয়াস একটা ড্রেস পরেছিল। সাঙ্গু ভেবেছিল সে যেহেতু ক্যারোসের চিপ, তাই হয়তো বাইজু তার কাছে ক্ষমা চাইবে। আপনি কি ঘরে বসে অনলাইনে টাকা আয় করতে চান? অনলাইনে টাকা আয় করার চমৎকার একটি প্ল্যাটফর্ম হচ্ছে B24bet। B24bet হচ্ছে বিশ্বের অন্যতম সেরা ও বিশ্বস্ত একটি অনলাইন বেটিং কোম্পানি। এখানে রয়েছে ক্রিকেট, ফুটবল, অ্যাভিয়েটর, জেট এক্স, ক্র্যাশ গেম, ক্রেজি টাইম সহ লক্ষাধিক অনলাইন গেমস। এখানে ওডস মূল্য পাবেন অন্য সব সাইট থেকে বেশি। বিশ্বাস না হলে নিজে গিয়ে চেক করে দেখুন। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে রেজিস্ট্রেশন করলেই পাবেন 300 টাকা বোনাস। আপনার বন্ধুকে রেফার করে প্রতিটা রেফারে পাবেন 300 টাকা। লেনদেন করতে পারবেন লোকাল ওয়ালেটের মাধ্যমে, যেমন বিকাশ, নগদ, রকেট উপায়। আমাদের দেয়া স্পেশাল প্রোমো কোড লাইভ রেজিস্ট্রেশন সময় ব্যবহার করলে প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 200% বোনাস ও প্রতিবার ডিপোজিটে পাবেন 50% বোনাস। এছাড়াও আছে প্রতি রবিবার ও বৃহস্পতিবার ডিপোজিটে 100% বোনাস। আর সব সময় বিভিন্ন রকম সিজনাল বোনাস এবং অফার তো থাকছেই। আসলে এত অফার আর কোনো সাইটে নেই, তাই দেরি না করে এখনই রেজিস্ট্রেশন ও ডিপোজিট করে খেলা শুরু করুন। IPL এর দারুণ সব
সব অফার দিচ্ছে B24 বেট। এছাড়া IPL উপলক্ষে লাকি জ্যাকপট চলছে B24 বেটে। সর্ব উচ্চ ডিপোজিট করলে পাবেন সিঙ্গাপুর ভ্রমণের সুযোগ। রেজিস্ট্রেশন লিংক ও অ্যাপ লিংক ভিডিওর প্রথম কমেন্টে পিন করে দেওয়া আছে। কিন্তু সে উল্টো এসে তার ড্রেসটা খুলে ফেলে আর তাকে বলে, তুমি এখানে একজন স্টুডেন্ট, তুমি কোনো কারোসের চিপ ন যে তুমি এত গর্জিয়াস একটা ড্রেস পরে থাকবে। সাঙ্গুর কিছু করার ছিল না। বাইজু তখন তার সমস্ত দামি আর প্রিয় জিনিসগুলো নষ্ট করে দিতে বলে। সাঙ্গুর তখন ইচ্ছে না থাকা সত্ত্বেও সে এটা করতে বাধ্য হয় এবং কি তাকে সেখানকার সমস্ত নোংরাগুলো পরিষ্কার করতে হয়, যেটা দেখে তো তার অবস্থা পুরো খারাপ। বাইজু একদিন সাঙ্গুকে ডেকে আনে আর সে ডেমন রিলিমের ম্যাপ দেখিয়ে বলে ডেমন রিলিমের যে টাইগার ডেমন থাকে সেখানে স্পিরিচুয়াল পাওয়ার একেবারেই কম। সাঙ্গুর কাজ হলো যে কোনোভাবে হোক তাদেরকে খুশি করা। সাঙ্গু তো পুরো অবাক যে তাকে এখন এই কাজটি করতে হবে। সে তখন বাইজুকে বলে, তিয়ানজি তো একজন ডেমন রাজা, তাহলে সে যে কাজটা করতে পারলো না তা আমি কিভাবে করব। কিন্তু বাইজুর তো তার কথা একদমই শুনে না। সে এরপর তিয়ানজির কাছে যায় আর বলে ডেমনদেরকে কিভাবে খুশি করা যায়। তিয়ানজি বলে, তুমি যদি তাদেরকে একটু আদর করো আর তাদেরকে একটু ভালোবাসো তাহলে তারা খুশি হয়ে যাবে। তখন সেখানে অনেকগুলো গডিস আসে সাঙ্গুকে তার গিফট দিতে তার বার্থডে হিসেবে। সাঙ্গু তখন বলে, তোমরা কি পেলে খুশি হবে? তারা বলে তারা যদি বাইজুকে দেখে তাহলে তারা খুশি হবে। এর পরদিন থেকে বাইজু কাউকে না কাউকে নিজের রুমে দেখতে পায়। এক একজন এক একবার এসে কেউ তার কালি তৈরি করে দেয়, কেউ বা তার জন্য ডান্স করে। তার তো এসব অনেক আজব লাগে, তাদেরকে হংরু পর্যন্ত থামাতে পারে না। বাইজু তাদের উপর রেগে তাদের প্রত্যেককে না করে দেয় এখানে যেন তারা না আসে। পরদিন সবাই আবারও সাঙ্গুর কাছে যায় অনেকগুলো গিফট নিয়ে, তারা যেন তাকে বাইজুর সাথে দেখা করতে দেয়। এসব তো আবার বাইজুও জেনে যায় আর সে তখন সাঙ্গুকে তাদের সামনে অনেক বকাবকি করে আর বলে, তুমি দামি জিনিসের বিনিময়ে আমাকে বিলিয়ে দিচ্ছ, তোমার মতো মেয়ের তো ক্যারোসের চিপ হওয়ার কোনো যোগ্যতাই নেই। এটা বলে সে ওখান থেকে চলে যায় আর সাঙ্গুরও অনেক কষ্ট হয়। এরপর তার কাছে বাইজুর কাছে এরপর জিয়াং আসে আর বলে, তুমি তো সাঙ্গুকে ভুল বুঝছো। সাঙ্গু সেই গডেসদেরকে তোমাকে দেখতে দিয়েছে, তার বিনিময়ে সে তাদের থেকে সিনসিয়ারিটি আর কিছু ভালোবাসা নিয়েছে, যাতে সে এগুলো দিয়ে টাইগার ডেমনদেরকে খুশি করতে পারে আর তারা যেন ভালো থাকতে পারে। এরপর আমরা সাঙ্গুকে দেখি যে মন খারাপ করে বসেছিল। তখন বাইজু তার কাছে এসে বলে, আমার দেয়া তোমাকে এই প্রথম কাজ, যেটা তুমি অনেক ভালোভাবে করেছো। আমি চাই তুমি সবসময় এই কাজটি করো আর একমাত্র তুমি এটা করতে পারবে। সে তাকে রিওয়ার্ড হিসেবে একটা ব্রেসলেট দেয় আর তাদের মধ্যে থাকা সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিংও ঠিক হয়ে যায়। সাঙ্গুকে এরপর বই পড়তে এরা দুজনে দেখে বলে, বাইজুয়ে প্রথম ব্যক্তি যে সাঙ্গুকে দিয়ে বই পড়াতে পেরেছে। সাঙ্গুর কাছে এরপর একটা লেটার আসে যেটা সুয়ান নামে সে ডেভিল রাজা পাঠিয়েছে। সে কেরোসের চিপের সাথে দেখা করতে চায়। তারা তিনজন যখন এটা জানতে পারে তখন তারা বলতে থাকে, একটা যুদ্ধ তো অবশ্যই হবে, এটা কেউই আটকাতে পারবে না। সাঙ্গু তখন বলে, তোমরা আমাকে এই ডেভিল রাজার কাছে তো একদমই পাঠাবে না। একে তো আমার শক্তি কম, দ্বিতীয়ত আমি যদি ওখানে যাই তাহলে ডেভিল রাজা আমাকে এক নিমিষে মেরে ফেলবে। তারা তিনজনে তখন সাঙ্গুর পারমিশন ছাড়াই ডিসাইড করে নেয় বাইজু সাঙ্গুকে স্কিল শিখাবে আগামী 3 মাস। এরপর তারা চারজনে মিলে সে ডেভিল রাজার মোকাবেলা করবে। সাঙ্গু তখন এদের থেকে বাঁচার জন্য সে এখান থেকে পালাতে চায়, কিন্তু বাইজু তো তাকে অন্য একটা জায়গায় নিয়ে আসে যেখানে একটা ব্যারিয়ার ছিল। না সে এই জায়গা থেকে বের হতে পারবে আর না ডেভিল রাজা এখানে চলে আসতে পারবে। তবে রাতের বেলা বাইজু ইচ্ছে করে সে ব্যারিয়ারটাকে একটু খুলে দেয় যাতে সাঙ্গু বাহিরে যেতে পারে। সে বাহিরে যাওয়া মাত্রই ডেভিল রাজার কিছু লোক তার উপর অ্যাটাক করতে আসে। সাঙ্গু তখন বাহিরে না গিয়ে বরং আবারও ভিতরে এসে বাইজুর পিছনে লুকিয়ে পড়ে। বাইজু তখন বলে, আমি এমনটা করেছি কারণ ডেভিল রাজার লোকেরা কোনো গড নয় যে তোমার কথা সবসময় শুনে চলবে। বাইজু পরদিন তাকে ঠিক 10,000 বছর আগের ঘটনা বলে। ডেভিল রাজা সুয়ানি ছিল 10,000 বছর আগে এখানকার ক্যারোসের চিফ। সে ঠিক তোমার মতোই ছিল, তোমার এখন কোনো পাওয়ার ছিল না, কিন্তু তার অনেক বেশি পাওয়ার ছিল। সুয়ান ক্ষমতা পাওয়ার আগে সেখানে সবাইকে মারতে থাকে। সেখানে অনেক বড় একটা যুদ্ধ হয়, যে যুদ্ধে প্রত্যেকে ওখানে আহত হয়। কেরোসের চিফ হিসেবে সুয়ানের পাওয়ার অনেক বেশি ছিল, তাই প্রাচীন দেবতা তার সাথে লড়াই করতে এসে কিন্তু সে হেরে যায় আর সে ওখানেই মারা যায়। তার লাস্ট ব্রেথ থেকে তোমার জন্ম হয় একজন নতুন কেরোসের চিফ হিসেবে। সে বলে, তোমার দায়িত্বটা অনেক বেশি, তাই যত তাড়াতাড়ি হোক তাকে সমস্ত কাল্টিভেশনগুলো পূরণ করতে হবে। বাইজু এরপর সাঙ্গুর ভিতরে গড ভেসেলটাকে আনলক করতে চায়, কিন্তু সে কোনোভাবেই পারছিল না। বাইজু তখন আরও বেশি শক্তি দিয়ে তার গড ভেসেলটাকে আনলক করার চেষ্টা করে। বাইজু তার গড ভেসেলটাকে আনলক তো করে ফেলেছিল, কিন্তু এটা এতটাই বেশি স্ট্রং ছিল, এটা তো প্রত্যেকটা জিনিস থেকে পাওয়ার শোষণ করতে শুরু করে।
এমনকি বাইজুর শরীর থেকেও পাওয়ারগুলো নিতে থাকে। সাংহু নিজেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে পারছে না দেখে বাইজু নিজেই তাকে জড়িয়ে ধরে আর পেছন থেকে তাকে পাওয়ার দিতে থাকে। সাংহু অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে। তারা দুজনে তখন দুজনে অনেক ক্লোজ ছিল আর তারা দুজনে তখন দুজনের প্রতি অ্যাট্রাক্ট ফিল করে। বাইজু যেহেতু সাংহুকে নিজের পাওয়ার দিয়েছিল তাই সে একটু দুর্বল হয়ে পড়ে। সাংহু তখন নিজে তার জন্য মেডিসিন তৈরি করে আনে। বাইজু এরপর ঠিক হওয়ার পর সে তাকে তরোয়ালবাজি দেখাতে থাকে যাতে সে সাংহুকে এটা শিখাতে পারে। সাংহু তখন তার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। বাইজু এরপর নিজ হাত দিয়ে সাংহুকে তরোয়ালবাজি প্র্যাকটিস করাতে থাকে। সাংহুর তো এই বিষয়টা অনেক ভালো লাগে। কিছুদিন এভাবে প্র্যাকটিস করে কেটে যায় আর সাংহু তো অনেক কিছু ইমপ্রুভ করতে পেরেছে। বাইজু এরপর জিয়াং এর কাছে আসে আর তার কাছ থেকে 4টি জিনিস চায় যাতে সে সাংহুর জন্য একটি ভালো তরবারি বানাতে পারে। আর তখনই ডেভিল রিডেমের কিছু লোক তাদের উপর অ্যাটাক করতে থাকে। ডেভিল রাজার লোকেদেরকে এখানে আসতে দেখে সাংহু তাদের সাথে লড়াই করতে চায় আর তার স্কিল যেহেতু একটু ইমপ্রুভ হয়েছে তাই সে তাদের সাথে জিতেও যায়। কিন্তু হঠাৎ করে তার ডিভাইন ট্রায়ালটা শুরু হয়ে যায়। সাংহু যেহেতু এতটা পাওয়ারফুল নয় তাই বাইজু সেই থান্ডার বোল্টগুলো আটকাতে চায়। এই বোল্টগুলো তো তাকে অনেক আঘাত করছিল। সাংহুর কাছে বজ্রের একটা আঘাতও আসতে পারে না। এটা দেখে সাংহু অনেক খুশি হয় আর বলে, আমার পক্ষে ডিভাইন ট্রায়াল পাস করা তো অনেক ইজি ব্যাপার। কিন্তু সে জানতো না এটা তো বাইজু আটকেছে। বাইজু অনেক আহত হওয়ার পরও সে 4টি জিনিস দিয়ে অনেক ভালো একটা তরবারি বানিয়ে সাংহুকে দেয়। সাংহু এটা দেখে অনেক খুশি হয়, কিন্তু তখনই বাইজু ওখানে অজ্ঞান হয়ে পড়ে। তার এমন অবস্থা দেখে হংরি সাংহুকে সবকিছু বলে দেয়। সাংহুর তখন বাইজুর জন্য অনেক বেশি খারাপ লাগে, তাই সে নিজের পাওয়ার দিয়ে বাইজুকে ঠিক করতে চায়। কিন্তু সে যেহেতু এটা শিখেনি তাই সে কিছুই করতে পারে না। এজন্য সাংহু তাকে নিজের অরিজিনাল কোরটাকে দিয়ে দেয় যাতে সে সুস্থ হতে পারে। পরদিন বাইজুর জ্ঞান ফিরলে সে সাংহুকে নিয়ে একটা জায়গায় যায় ঘোরার জন্য, কিন্তু তখনই ডেভিলদের কিছু লোক ওখানে অ্যাটাক করে দেয়। বাইজু তখন সাংহুকে একা রেখে সে ডেভিলদের সাথে লড়াই করার জন্য চলে যায় আর সেই সুযোগে ডেভিল রাজা সুয়ান সাংহুকে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায় আর তার পিছন পিছন তখন বাইজুও আসে। বাইজু তখন সাংহুকে বলে এখান থেকে পালিয়ে যেতে আর তিয়ান আর জিয়াংকে এখানে নিয়ে আসতে। সাংহু তাকে একা রেখে যেতে চায় না। বাইজু তখন জোর করে তাকে পাঠিয়ে দেয়। সে যখন ওখান থেকে যাচ্ছিল তখন সে দেখে তিয়ানজি আর জিয়াং তাদের দিকে আসছে। এখান থেকে সে জানতে পারে এ সমস্ত কিছু বাইজুরই প্ল্যান ছিল। সুয়ান তাদের উপর নিজে থেকে অ্যাটাক করেছে। সে ভেবেছিল বাইজুর পাওয়ার হয়তো কমে গিয়েছে। বাইজুকে মারার এটাই হচ্ছে শেষ সুযোগ সুয়ানের কাছে। আর এটার সুযোগ নিয়ে তারা তিনজনে সুয়ানকে ট্র্যাপে ফেলে আর সাংহুর সে তরোয়ালটা দিয়ে গড হোল্ডিং ফর্মে বন্দি করে ফেলে। তাদের কাজে তো তারা তিনজনই সফল হয়, কিন্তু এদিকে সাংহু অনেক রেগেছিল। সে বাইজুকে বলে, তোমরা যে প্ল্যানটা করেছো তা তো আমাকে বললেই পারতে, আমি শুধু শুধু তোমার জন্য টেনশন করেছি। এরপর আমরা সুয়ানকে দেখি যে ওখানে বন্দী ছিল। এরা তিনজনে ভেবেছে তারা একে এখানে বন্দি করে তারা সাকসেস হয়েছে, কিন্তু এই সবগুলোই ছিল আসলে সুয়ানের প্ল্যান। সে বলে, আমি এখানে বন্দি আছি এটা সবাই ভাববে আর এ সুযোগে আমি নিজের সমস্ত কাজগুলো চালিয়ে নিয়ে যেতে পারবো। এরপর 7 দিন কেটে যায় যেখানে বাইজুর সাথে সাংহু একটুও কথা বলে না। এমনকি সাংহু নিজের যে অরিজিনাল কোডটা তাকে দিয়েছিল এটা নেওয়ার জন্য সে ইউমিকে পাঠিয়ে দেয়। তার এমন কর্মকাণ্ড দেখে বাইজু এরপর নিজে সাংহুর সাথে দেখা করতে আসে আর হংরি তাকে যে লেটারটা পড়তে দিয়েছিল সে সেটা পড়ে। সাংহু অনেক ভালো আর ভদ্র, সে সবসময় তার মাস্টারের কথা মেনে চলে। এসব শুনে তো ইউমি আর জিয়ানজি অনেক বেশি হাসতে থাকে, কারণ তারা ভাবতেই পারেনি বাইজু এতটা রাগী হওয়ার পরও সে সাংহুর নামে এতটা ভালো ভালো কথা বলবে। এরা হাসতে দেখে তো বাইজু অনেক লজ্জা পেয়ে যায় আর ক্ষমা চাওয়া ওখানে অর্ধেক রেখে চলে যায়। সাংহু তখন নিজেও তার পিছু পিছু যায়। তিয়ানজি তখন একটু ভয় পাচ্ছিল সাংহু বাইজুকে না পছন্দ করে ফেলে, কারণ তিয়ানজি নিজে সাংহুকে পছন্দ করত। তাই সে ইমোর্টাল রিয়েলেমে যে ঘটকগিরি করে তাকে ডেকে আনে আর বলে সকলের জন্য যেন একটা ডেটিং ইভেন্ট তৈরি করে। দেখতে দেখতে সে ইভেন্টের দিন চলে আসে যেখানে তিয়ানজি ভেবেছিল বাইজু হয়তো আসবে না, কিন্তু এখানে যেহেতু সাংহু এসেছিল তাই বাইজুও এখানে আসে আর সে সবার সামনে তার কাছে ক্ষমা চায়। সাংহুর তার উপর রাগ ছিল না তাই সে বাইজুকে ক্ষমা করে দেয়। তাদের এসব দৃশ্য দেখে তো আবার আইসকট সুইং অনেক জেলাস করতে থাকে, তাই সে ইচ্ছে করেই সাংহুর ড্রেসটা খারাপ করে দেয়। তার এসব কাজ দেখে তো বাইজু আর তিয়ানজি দুজনেই সুইং এর উপর অনেক রেগে যায়। সাংহু তখন তাদেরকে চুপ থাকতে বলে। বাইজু তখন নিজে সাংহুকে নতুন একটি ড্রেস পরিয়ে দেয়, যেটা দেখে সাংহু অনেক খুশি হয়। সুইং যেহেতু বাইজুকে পছন্দ করত তাই সে সেই ঘটকের কাছে যায় আর তার কাছ থেকে দুটো রোফ অফ লাভ নেয় যেটা জাদু করেছিল। সুইং এটা বাইজুর উপর ছিটাতে গিয়ে ভুল করে দিনের দেবতা আর রাতের দেবী দুজনের উপর ছিটিয়ে দেয়, যার ফলে তারা দুজনে দুজনকে পছন্দ করে ফেলে। যেহেতু দিন আর রাত দুটোই এক
হতে পারবে না, তাই তখনই দিন আর রাতের মধ্যে একটু গড়বিড় হয়ে যায় আর সেখানে অনেক ঝড় শুরু হয়। সেখানে ঝড় শুরু হয়েছে দেখে তো বাইজু সাংহুকে নিরাপদে নিজের ঘরে নিয়ে যেতে চায়, কিন্তু রাস্তায় তাদেরকে সেই ঘটকটা দেখে ফেলে। তিয়ানজি তাকে বলেছিল তাকে আর সাংহুকে বন্দি করতে, কিন্তু সে ভুল করে বাইজুকে তিয়ানজি ভেবে সাংহুর সাথে একটা সিক্রেট রুমে বন্ধ করে নেয়। তারা এরপর কিছুক্ষণ গল্প করে। এরপর বাইজু যখন মেডিটেশন করছিল তখন সাংহু তার অতীত দেখতে পায়, যেটা অনেক কষ্টকর ছিল। সাংহু তখন বাইজুকে বলে সে সবসময় তার পাশে আছে, যাই হয়ে যাক সে কখনো তাকে ছাড়বে না। এটা শুনে বাইজু তাকে জড়িয়ে ধরে। পরদিন সকালে তারা দুজনে ঘুমিয়েছিল। বাইজু নিজে তখন সাংহুকে নিজের হলে নিয়ে আসে। তারা দুজনই দুজনকে পছন্দ করে, কিন্তু কেউই বলতে পারে না। তারা এরপর একসাথে বসে তারা দেখছিল, কিন্তু সেখানে তারা দুজনে ঘুমিয়ে পড়ে। বাইজু তখন স্বপ্ন দেখে তিয়ানজি কোনো কারণে অনেক বেশি রেগে আছে। জিয়াং আর হংরু মিলে একটা ব্যারিয়ারকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, আর সেখানে সাংহু ছিল। সে হেভেন আর্ট প্ল্যাটফর্মে ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। এটা দেখেই তখন বাইজুর ঘুম ভেঙে যায়। সে এরপর জিয়াং এর কাছে যায় আর বলে হেভেন আর্ট প্ল্যাটফর্মে অনেক কড়া সিকিউরিটি রাখতে, যাতে সেখানকার কোনো ব্যারিয়ারের সমস্যা না হয়। সাংহু এরপর একটা ঘুড়ি নিয়ে বাইজুর কাছে আসে। সে যেহেতু তার ছোটবেলা উপভোগ করতে পারেনি, তাই সাংহু তাকে তার ছোটবেলা উপভোগ করাতে চায়। সে এরপর তাকে ঘুড়ি ওড়াতে সাহায্য করে। সাংহুকে এতটা খুশি দেখে তো বাইজু নিজেও অনেক খুশি হয়। বাইজু এরপর ফনিক্স ক্ল্যানের রানীর কাছে একটা চিঠি লেখে, কারণ প্রাচীন দেবতা তাকে বলে গিয়েছিল সাংহু যখন বড় হবে তখন ফনিক্স ক্ল্যানের রানীকে তার ডিভাইন বিস্ট বানাতে, যেমন বাইজুর ডিভাইন বিস্ট হচ্ছে হংরু। সাংহু এরপর বাইজুকে খুঁজতে আসে, কিন্তু সে এখানে তাকে পায় না। সেখানে শুধু তার ঘুড়িটা ছিল। সে যখন এটা নিয়ে চলে যাচ্ছিল তখন সুইং এর সাথে তার ধাক্কা লাগে আর ঘুড়িটা নিচে পড়ে যায়। সাংহু তখন বলে বাইজু তো এখানে বলেছে কাউকে না আসার জন্য। সুইং তাকে অপমান করে আর বলে তোমার তো যোগ্যতাই নেই এখানে আসার, শুধুমাত্র তুমি কেরোসের চিপ হওয়ার কারণে সে তোমাকে এখানে আসতে দিয়েছে, আর তোমার কেরোসের চিপ এই আইডেন্টি ছাড়া তোমার মধ্যে আর কি আছে। সাংহু বলে প্রথমত তোমার কারণে এই ঘুড়িটা ভেঙে গিয়েছে, এটার জন্য সরি না বলে তুমি আমাকে আরো অপমান করছো। তারা দুজনে এরপর তখন কম্পিটিশন করার জন্য রেডি হয়ে যায়, যেখানে তরবারি লড়াইয়ে সাংহু প্রথম অনেক ভালোই করে। সাংহু যখন জিতে যাবে এটা দেখে তো সুইং নিজের পাওয়ারগুলো ইউজ করে। তার বরফের পাওয়ার ইউজ করার কারণে সে ওখানেই ফ্রিজ হতে থাকে। সুইং এর এই চিট করার কারণে সাংহু ওখানেই হেরে যায়। তখন সেখানে বাইজু আসে। বাইজুকে দেখে সুইং বলে আমি তো শুধুমাত্র দেখছিলাম তার স্কিল কতটা ইমপ্রুভ হয়েছে। বাইজু বলে তুমি যদি নিজের পাওয়ারটা ইউজ করে তার সাথে চিট না করতে তাহলে সাংহু তোমাকে কবে হারিয়ে দিত, আর তাকে এর জন্য অনেক বকাবকি করে। সাংহু ভাবে বাইজু হয়তো তার সাইডে কথা বলছে, কিন্তু বাইজু তখন তাকে বকা দেয় আর বলে কেউ যদি তোমাকে ভবিষ্যতে চিফ গড হিসেবে মেনে না নেয় তাহলে তুমি কি সুইং এর মতো সবার সাথে লড়াই করবে। সাংহু বলে এটা তো আমার কোনো দোষ ছিল না, সে আমাকে সরিও বলেনি, আর তার জন্য আমাদের ঘুড়িটা ভেঙে গিয়েছে। সে বলে সামান্য একটা ঘুড়িই তো ভেঙেছে, এতে এত সমস্যা কি। সাংহু বলে তোমার কাছে সামান্য একটা ঘুড়ি মনে হতে পারে, কিন্তু আমার কাছে না। এটা বলে সে রেগে ওখান থেকে চলে যায়। বাইজু তখন বুঝতে পারে সে তাকে একটু বেশিই বলে ফেলেছে। সুইং এরপর আবারও বাইজুর কাছে এসে বলে তার ভুল হয়ে গিয়েছে, সে যেন তাকে ক্ষমা করে দেয়। বাইজু বলে ঠিক আছে, যেহেতু তুমি ভুল করেছো তাহলে তোমাকে তো শাস্তি পেতেই হবে। এটা বলে সে তার 1000 বছরের কাল্টিভেশন কেড়ে নেয় আর এটা সাংহুর কাছে পাঠিয়ে দেয়। এটা বলে যে এটা সুইং দিয়েছে, কিন্তু তারপরও সাংহুর রাগ একদমই কমে না। এরপর বাইজু যখন একবার জিয়াং আর জিয়াংগিজির কাছে যায় তখন সে সাংহুর সাথে দেখা করতে পারে। সাংহু তার উপর এখনো রেগে আছে দেখে তিয়ানজি বলে সে সুইংকে শাস্তি দিয়েছে তার 1000 বছরের কাল্টিভেশন কেড়ে নিয়ে। এটা শুনে তো সাংহু অনেক খুশি হয়ে যায় আর তার রাগগুলো কমে যায়। তাদের কাছে এরপর ফনিক্স ক্ল্যান থেকে চিঠি আসে। তাদের নিয়ম অনুযায়ী ফনিক্স ক্ল্যানের রানী 3 বার নির্বাণাতে যেতে পারে, যেখানে যাওয়ার পর তার পুরো চেহারা, নাম, মেমোরি সবকিছুই সে ভুলে যায়। সে তখন একজন নতুন একটা মানুষ হিসেবে জন্ম নেয়, আর প্রতিবার জন্ম নেওয়ার পর তার শক্তি অনেক বেড়ে যায়। তাদের চিঠি পেয়ে যখন ফনিক্স ক্ল্যানের রানী আবার নির্বাণাতে যেতে চায়, কিন্তু তার যে প্রেমিক ছিল সে তাকে এভাবে যেতে দেয় না। সে তখন ফনিক্স ক্ল্যানের স্পিরিটটা চুরি করে নেয়, যাতে সে আবারও নির্বাণাতে না যেতে পারে। সাংহু আর বাইজু একথা শুনে তাদেরকে খুঁজতে চায়। উসি তখন স্পিরিট রানীকে তার মানুষ রূপ দিয়ে দেয় আর বলে সে যেন এখানেই থাকে। এটা বলে উসি বাইজুকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে, আর বাইজুও তাকে ধরার জন্য তার পিছনে যায়। সাংহু তখন বুঝতে পারে ফনিক্স রানী এখানেই আছে।
না হলে উসি কেন বাইজুকে ডিস্ট্র্যাক্ট করার জন্য নিজের জীবনের ঝুঁকি নিবে। এরপর সে তাকে খুঁজতে খুঁজতে পেয়েও যায়, কিন্তু সে তার সাথে অনেক গল্প করার পরও তাকে বলে না যে সে হচ্ছে সাংহু। এতে কোনো লাভ হয় না, কারণ ফনিক্স রানী তাকে ধরে ফেলে আর বলে আমি চাইনি তুমি হচ্ছে সাংহু, আমারও তো ভালোবাসার অধিকার আছে, কিন্তু আমি এটা পারি না। আমি যদি আবারও জন্ম নিই তাহলে আমি সবকিছু ভুলে যাব। ফনিক্স রানীও সবার মতো চায় নিজের ভালোবাসার মানুষের সাথে জীবন কাটাতে। সাংহু তখন বুঝতে পারে তার ব্যাপারটা আর তাকে ছেড়ে দেয়। ফনিক্স রানীর নাম হচ্ছে ফাংইয়ান। ফাংইয়ান এরপর উসির সাথে একটা বাড়িতে যায়। সেখানকার ব্যারিয়ার দেখে তারা বুঝতে পারে এটা হয়তো তাদের জন্য সুরক্ষিত হবে, কিন্তু তখনই সেখানে অনেকগুলো ইমোর্টাল চলে আসে যারা ফাংইয়ানের স্পিরিটটা নিতে চাইছিল। আসলে সে নির্বাণাতে গিয়েছিল ঠিকই, কিন্তু এটা কমপ্লিট না করে সে ফিরে এসেছে। এজন্যই তার শক্তি অনেক বেশি দুর্বল, আর এই সুযোগে যে কোনো ইমোর্টালই তার স্পিরিটটা নিয়ে নিতে পারবে। উসি একাই তাদের সাথে লড়াই করে পারছিল না, কারণ অনেকগুলো ইমোর্টাল ছিল। তখন সেখানে বাইজু আসে। বাইজুকে দেখেই তো প্রত্যেকটা ইমোর্টাল ওখান থেকে পালিয়ে যায়। বাইজু তখন উসির কাজের জন্য তাকে শাস্তি দিতে চায়, কিন্তু ফাংইয়ান তাকে না করে। উসির মাথা তো এমনিতেও গরম ছিল। তখন সেখানে সাংহু আসে। সাংহুকে দেখে উসি প্রচন্ড রেগে যায়, কারণ তার জন্যই ফাংইয়ান আজকে স্পিরিট হয়ে গিয়েছে। সে নিজের সমস্ত পাওয়ার দিয়ে এবার সাংহুকে অনেক বেশি হার্ট করে। এটা দেখে বাইজু নিজে তখন উসিকে আবারও স্পিরিট বানিয়ে দেয়। সাংহু এখানে অনেক বেশি হার্ট হয়েছে, তাকে তো বাইজুও ঠিক করতে পারে না। তার সেবা করার জন্য তখন উহান নামের একজন মেয়ে আসে। বাইজু এরপর সুইং এর কাছে যায়, কারণ তার ওয়াটার বিট ছাড়া তাকে সুস্থ করা একেবারেই সম্ভব নয়। কিন্তু সুইং তো এত তাড়াতাড়ি তাকে এটা দেবে না। সে বলে তাহলে তোমার আমাকে স্টুডেন্ট বানাতে হবে। বাইজুর কাছে কোনো পথ খোলা ছিল না সুইংকে তার স্টুডেন্ট বানানো। সে এ কথাতে রাজি হয়ে যায় আর তার থেকে ওয়াটার বিট নিয়ে সাংহুকে ঠিক করে। যেহেতু ফাংইয়ান পুরোপুরি একটা স্পিরিট হয়ে গিয়েছিল, তাই সে আর মানুষরূপে ফিরে আসতে প্রায় 1000 বছর লাগবে। তাই সে উফানকে ফাংইয়ানের বদলে নিয়ে নেয়। সুইং আর সাংহুর মধ্যে তো একদমই বনাবনি হতো না। সাংহু এর পর একটা গাছের কাছে যায়, যেখানে সবাই একটা গাছের মধ্যে লাল সুতো বেঁধে দিয়েছে যাতে তারা নিজেদের ভালোবাসার মানুষগুলোকে পায়। সেখানে সে বাইজুর নামের মধ্যে সুইং এর সুতোটাও দেখতে পায়। তাই সে সুইং এর সুতোটাকে ছিঁড়ে ফেলে আর এটার মধ্যে নিজের সুতো লাগাতে থাকে। এসব তো আবার বাইজুও দূর থেকে দেখছিল। তার তো এসব খুব ভালোই লাগে। বাইজু এরপর নেদার ওয়ার্ল্ডে যায়, যেখানে যাওয়ার পর সুয়ান তাকে বলে আমি শুনেছি সাংহুকে নাকি 10,000 বছর পর্যন্ত কাল্টিভেশন করতে হবে কেরোসের চিপ হওয়ার জন্য, কিন্তু তুমি যদি একে এখানে এনে কাল্টিভেশন করাতে পারো তাহলে 1000 বছরের মধ্যে ওর সম্পূর্ণ কাল্টিভেশনটি শেষ হয়ে যাবে। বাইজু ভাবছে সুয়ান তাকে হেল্প করছে শুধুমাত্র এখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু সে তো জানতো না সুয়ানের আসল উদ্দেশ্যটাই হচ্ছে তাদেরকে ধ্বংস করা, যেটা সে এখানে বসে করলে আরো তাড়াতাড়ি কাজ হবে। বাইজু এরপর সাংহুকে ডাকে। সাংহু ভেবেছিল লাভট্রিতে তার লাল সুতোটা বাঁধার কারণে বাইজু হয়তো তাকে ডাকছে, তাই সে অনেক সুন্দর করে রেডি হয়ে তার কাছে যায়। কিন্তু বাইজু যখন তাকে নেদার ওয়ার্ল্ডে একা যেতে বলে, তো আবার 1000 বছরের জন্য সে তো পুরো রেগেমেগে আগুন আর ওখান থেকে চলে যায়। এরপর 4 জন ইমোর্টালকে পাঠানো হয় যারা ট্রু গডের শিষ্য হবে। এদের মধ্যে সবথেকে পাওয়ারফুল ছিল গুইমু আর সবথেকে পাওয়ার কম ছিল গুজুনের। গুজুনের পাওয়ার নিয়ে তো সুইং আবারও কথা তুলে আর তাকে অনেকভাবে অপমান করতে থাকে, কিন্তু গুজুন তো নিজের শক্তি নিয়ে এতটা অপমান সহ্য করতে পারে না আর সে তাকে উচিত জবাব দেয়। এটা দেখে সাংহুর অনেক ভালো লাগে আর সে তাকে তার শিষ্য হিসেবে মেনে নেয়। তাকে শিষ্য হিসেবে নিয়েছে দেখে সুইং তো আবারও সাংহুকে অপমান করতে থাকে। সাংহু বলে ঠিক আছে, আগামী 1 মাস পর্যন্ত আমি গুজুনকে ট্রেনিং করাবো। 1 মাস পর সুইং আর গুজুনের লড়াই হবে। এ লড়াইতে যদি সুইং জিতে যায় তাহলে সে 1000 বছরের জন্য নেদার ওয়ার্ল্ডে যাবে, আর এই লড়াইতে যদি গুইজুন জিতে যায় তাহলে সে ওখানে যাবে না। ইউমিকে এরপর গুইমুকে দিয়ে দেওয়া হয়, সে যেন তাকে তার শিষ্য বানায়। বাকি 2 জন ছিল তাদেরকে তিয়ানজিকে দেওয়া হয়, কিন্তু তিয়ানজি তাদেরকে নেয় না আর বলে এর পরের বার তোমরা ট্রাই করতে পারো। গুইমুকে ক্যারোসের চিফ গড নিজের শিষ্য হিসেবে মেনে নিয়েছে দেখে তো এরা 2 জন অনেক জেলাস করতে থাকে। সুইং ভালো করে জানতো এদেরকে উস্কে দিলে তো তার কাছেই ভালো হবে, তাই সে এদের কাছে যায় আর বলে একটা লোটাস ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ারটার মধ্যে সম্পূর্ণ পয়জন আছে। যদি তারা এটা দিয়ে গুজুনকে অ্যাটাক করতে পারে তাহলে হয়তো গুজু আহত হবে, আর এই সুযোগকে তারাই হয়তো তার জায়গা নিতে পারবে। আর তারা সেই পয়জনে ভরা লোটাস ফুলটা দিয়ে তার উপর অ্যাটাক করে, কিন্তু সে তো বেঁচে যায় ঠিকই, কিন্তু সেই লোটাস ফুলটা গিয়ে জিএনজির উপর পড়ে। তারা যখন এই বিষয়টা বুঝতে পারে তখন তাদের 3 জনকে ধরে আনা হয়।
এরা দুজনে তখন গুজনের উপর দোষ চাপাতে থাকে। বাইজু এরপর নিজের প্যালেসে গিয়ে দেখে পয়জনে ভরা সে লোটাসগুলোর মধ্যে কিছুটা ওখানে নেই। এটা দেখে সে বুঝতে পারে কেউ তো এটা চুরি করেছে। হংরু বলে এসব কিছুর দেখাশোনা তো সুইং করত। বাইজু তখন বুঝতে পারে সুইং এর কাজ এটা, কিন্তু বাইজু সুইং এর কথাটা কাউকেই বলে না। এরপর তারা ভাবছিল এই 1 মাসে কি করা যায় যাতে গুজনের পাওয়ারটা অনেক বেড়ে যায় আর সে সুইংকে হারাতে পারে। বাইজু বলে সে তাকে তার ডার্ক লোভটা দেবে যাতে সে কিছুদিনের জন্য এটা ব্যবহার করতে পারে আর এর মধ্যে সে একজন গড হতে পারবে। এরপর গুজুন আর সাংহু ওখানে যায়, যেখানে যাওয়ার পর গুজুন মেডিটেশন করতে বসে। এখানে তাকে 49টা থান্ডারের আঘাত নিতে হবে, তা নিলে সে একজন গড হতে পারবে। সে যখন এই আঘাতগুলো নিচ্ছিল তখন সে অনেক দুর্বল হয়ে যাচ্ছিল। সাংহু নিজে তখন তাকে সাহায্য করার জন্য নিজে অনেকগুলো থান্ডারের আঘাত নেয়। তখন সাংহু নিজে অনেক আহত হয়ে পড়ে আর সে বুঝতে পারে সে যখন গড হয়েছিল তখন তো বাইজুই তার বদলে সেই থান্ডারের বোল্টগুলো নিয়েছিল। আর সে এটাও বুঝতে পারে বাইজু তখন কতটা কষ্ট সহ্য করেছে। সাংহুকে এভাবে নিজের শিষ্যকে সাহায্য করতে দেখে বাইজুর অনেক ভালো লাগে। গুজুন ফাইনালি একজন গড হতে পারে। এরপর দেখতে দেখতে তাদের সে কম্পিটিশনের দিন চলে আসে, যেখানে সুইংকে গুজুন খুব সহজে হারিয়ে দেয়। হংরি তখন সবার সামনে বলে দেয় সেদিন সুইংই সে লোটাসগুলোর কথা ফাঁস করেছিল ওই দুজন ইমোর্টালের কাছে, আর এজন্যই তারা গুজুনকে আঘাত করেছিল ওই পয়জন লোটাসের দ্বারা। এসব প্রমাণ দেখে তো সুইং আর মিথ্যে বলতে পারে না। তাকে এরপর গডরিলেম থেকে বের করে দেওয়া হয় আর নেদারল্যান্ডের ব্যারিয়ারের গার্ড বানিয়ে দেওয়া হয়। শর্ত অনুযায়ী গুইমু জিতে যায় ঠিকই, কিন্তু সাংহু তারপরও নেদারল্যান্ডে যেতে চায়। সে বলে যেহেতু অনেকগুলো ইমোর্টাল এভাবে মারা যাচ্ছে তাই আমার চিফ গড হওয়া অনেক জরুরি। সাংহু এরপর নেদারল্যান্ডে যায়, যেখানে যাওয়ার পর আর সে সুয়ানকে বলে এখানে এমন একটা ব্যারিয়ার দিতে যেখানে ট্রু গডেরও ভিতরে না আসতে পারে। সুয়ান তখন বলে ঠিক আছে, কিন্তু তোমাকে দুটো শর্ত মানতে হবে। প্রথমত আমি তোমাকে আর কোনো সাহায্য করতে পারবো না, দ্বিতীয়ত আমার সাথে এসে মাঝে মাঝে গল্প করতে হবে। সাংহু তখন এ কথাতে রাজি হয়ে যায়। সাংহু চলে যাওয়ার পর উহান তার হলের দায়িত্ব নেয় আর এরা দুজন তো অনেক একা হয়ে যায়। বাইজুকে দেখে এমন মনে হচ্ছিল যে সাংহু যাওয়াতে তার কিছুই যায় আসে না, কিন্তু আমরা দেখি সে নিজের বডি থেকে আত্মাটাকে বের করে আর সে নেদারল্যান্ডে চলে আসে। সুয়ানের দেওয়া ব্যারিয়ারের কারণে সে তো নিজের শরীর নিয়ে ওখানে যেতে পারবে না, তাই সে নিজের আত্মাটাকে ওখানে নিয়ে যায়। বাইজু সাংহুকে সাহায্য করে না ঠিকই, কিন্তু সে যখন বিপদে পড়ে তখন বাইজু নিজেই তাকে রাস্তা দেখিয়ে দেয়। সে যতবারই বিপদে পড়ে বাইজু তাকে ইনডাইরেক্টলি সাহায্য করে। এটা দেখে সে ধীরে ধীরে বুঝতে পারে কেউ তো তাকে সাহায্য করছে, কিন্তু সে তাকে দেখতে পারছে না। বাইজু যেহেতু নিজের শরীরে ছিল না আর তার আত্মাটা এখানে ছিল, তাই তার শরীরটা অনেক দুর্বল হয়ে পড়ে। কিন্তু তারপরও সে নিজের পাওয়ার দিয়ে হলেও সাংহুকে সবসময় সাহায্য করে। দেখতে দেখতে এভাবে করে 1000 বছর কেটে যায়। 1000 বছরে সবাই অনেক ভালো ইমপ্রুভ হয়েছে, যেখানে সাংহুও অনেক ইমপ্রুভ হয়। সে তো নিজে একাই অনেকগুলো ডেভিলকে ওখানেই মেরে ফেলে। সাংহু এর পর গড ডিফেন্ডিং অরিজিন আনতে যায়। এটা পেলে সে কেরুসের চিফ গড হতে পারবে, কিন্তু সে এটা নিতে গেলেও অনেকগুলো ডেভিল তাকে বাধা দেয়, কিন্তু তার সাথে সাথে গড ডিফেন্ডিং অরিজিনও তাকে বাধা দেয় এটা নেওয়ার জন্য। সে তো অনেক অবাক হয়। এরপর সে ওখানে মেডিটেশন করতে বসে যায়। সাংহুর গড ভিসেল যেহেতু সবকিছু শোষণ করতে পারে তাই সে সেটারই সুযোগ নেয় আর মেডিটেশনের মাধ্যমে ওখানে থাকা সমস্ত পাওয়ারগুলো অ্যাবজর্ব করতে শুরু করে। আর তখনই গড ডিফেন্ডিং অরিজিনও নিজে থেকেই সাংহুর কাছে চলে আসে। সাংহু ফাইনালি কেরুসের চিফ গড হতে পারে। তার এক আঘাতে প্রত্যেকটা ডেভিল ওখানে ভ্যানিশ হয়ে যায়। তার এতটা পাওয়ার তখন প্রত্যেকে দেখতে পারে আর বুঝতে পারে সাংহু ফাইনালি কেরুসের চিফ গড হয়ে গিয়েছে। সাংহু 1000 বছর পর আবারও ফিরে আসবে দেখে প্রত্যেকে খুশি হয়। সুয়াং যখন নেদারল্যান্ডের ভিতরে প্রবেশ করে তখন সে বুঝতে পারে বাইজু এই 1000 বছর ধরে এখানেই ছিল আর তার আত্মাটাও এখানে ছিল। সুয়াং তখন এই সুযোগে তার মধ্যে কিছু ব্ল্যাক পাওয়ার দিয়ে দেয় যাতে সে সুইংকে পরবর্তীতে কাজে লাগাতে পারে। সাংহু এখান থেকে চলে যাওয়ার পরে সুয়ান নিজের প্ল্যানটা শুরু করে দেয়। সুইং এরপর গডরিলেমে এসে বলে একদল মনস্টার তাদের দিকে এগিয়ে আসছে। এটাও না বলতে ওখানে ওই মনস্টারগুলো চলে আসে। সুইং তখন ব্যারিয়ার তৈরি করার চেষ্টা করে যাতে সেই মনস্টারগুলো এখানে না আসে। আসলে সুইং নিজেই তাদেরকে এখানে নিয়ে এসেছিল, তারা তো একদমই চোখে দেখতে পারতো না। আর সুইংকে দিয়ে এই সমস্ত কাজগুলো সুয়ান করছিল যাতে প্রত্যেকে তাকে বিশ্বাস করে আর তাকে গডরিলেমে আবারও ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। প্রত্যেকে মিলে সেখানকার ব্যারিয়ারটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। হংরি সেই মনস্টারটাকে আটকাতে গেলেও তাতেও কোনো লাভ হয় না।
তখন সেখানে সাংহুর শট চলে আসে, যেটা দিয়ে সে অনেকগুলো মনস্টারকেই মেরে ফেলে। সাংহু ওখানে এসেছে দেখে তো এরা দুজনে অনেক বেশি খুশি হয়। এখানে এই ডেভিলটাকে দেখে সাংহু বলে, তোমাদের রাজা তো এখনো মুক্ত হয়নি, আর এর মধ্যে তোমরা আমাদের উপর অ্যাটাক করে দিয়েছো। এটা বলে সে তাদের সাথে লড়াই করতে যায়। বাইজু আর টিএনজি যখন ওখানে আসে তখন তারা দেখতে পায় সাংহু তাদের সাথে লড়াই করছে। টিএনজি তাকে সাহায্য করতে গেলে বাইজু তাকে আটকায়। সাংহু একা এসে মনস্টারগুলোর সাথে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে। প্রত্যেকে তাকে দেখে অনেক অবাক হয়। সাংহু তখন লড়াই করতে করতে তার তরোয়ালটা দিয়ে সে ব্রিজটাকে দুভাগ করে দেয়। এটা দেখে সে মনস্টারগুলো অনেক ভয় পেয়ে যায়, আর তার পাওয়ারগুলো দেখে তারা ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। তাদের যুদ্ধ শেষ হলে সাংহুকে প্রত্যেকে এসে সম্মান করে, এমনকি বাইজু, তিয়ানজি আর জিয়াংও। সুইং তাদেরকে এই যুদ্ধে সাহায্য করেছিল, তাই তাকে আবারও গড রিলেমে ফিরিয়ে আনা হয়। সুইং বলে, আমি ভালোবাসার জন্য অন্ধ হয়ে গিয়েছি, কিন্তু এবারে আমি সব কাজগুলো ঠিকমতো করব। জিয়াংকে সে এই কথাগুলো বললেও তার স্বভাব তো এখনো বদলায়নি। সে এরপর আবারও বাইজুর সাথে দেখা করতে আসে। বাইজু তাকে দেখেই তাকে ইগনোর করে। এবার তাকে দেখে তো হংরুর নিজেরও বিরক্ত লাগে। সাংহু এরপর বাইজুর সাথে দেখা করতে তার ঘরে যায়। সেখানে গিয়ে সে সমস্ত মেমোরিগুলো মনে করতে থাকে, আর সে যখন সে ঘুড়িটা দেখতে পায় তখন সে প্রচন্ড খুশি হয়। বাইজুও তাকে পছন্দ করে, না হলে সে কেন এতটা যত্ন করে এই ঘুড়িটা এখনো তার জন্য রেখে দিবে। সাংহু তখন বাইজুকে কিছুই বলে না। সে এরপর ইউমির কাছে গিয়ে বলে সে বাইজুকে বিয়ে করবে। ইউমি বলে 1000 বছর কেটে গিয়েছে, কিন্তু তুমি আগের মতোই আছো। সাংহু তখন খুশি মনে ওখান থেকে চলে যায়। ইউমি যখন বসেছিল তখন উহান এসে সাংহুর দেওয়া একটা মেসেজ দেয়। এই মেসেজটা পড়ে ইউমি হাসতে থাকে। এরপর সে বাইজির কাছে যায় আর বলে উত্তর দিকে অনেকগুলো মনস্টার অ্যাটাক করে দিয়েছে, যেটা দেখে সাংহু একাই চলে গিয়েছে। এটা শুনে তো বাইজু নিজে ওখানে চলে যায়। হংরি বলে, আমি গিয়ে জিয়াং আর টিএনজিকে এটা বলি। ইউমি তখন তাকে আটকায় আর বলে, তুমি কি কিছু বুঝতে পারছো না? হংরি তখন কিছুক্ষণ ভেবে বলে, আমার মাস্টার অনেকটাই বোকা, কারণ সাংহু যেহেতু কেরুসে চিপ হয়ে গিয়েছে তাই তার কাছে অল্প কয়েকটা মনস্টার তো কিছুই না, কিন্তু আমার মাস্টার এটা না বুঝে তাকে সাহায্য করতে চলে গিয়েছে। বাইজু এরপর যখন উত্তর দিকে আসে তখন সে বুঝতে পারে সাংহু তার সাথে মিথ্যা কথা বলেছে। বাইজু এরপর সাংহুর কাছে যায়, যে তার জন্য অনেকগুলো জিনিস রেখেছিল। সাংহু তখন তার সাথে ফ্লার্ট করতে থাকে, এমনকি সে বাইজুর সাথে অনেক রোমান্টিকভাবে কথাও বলতে থাকে আর রোমান্টিকভাবে তার কাছে যায়। বাইজু বেচারা তো তখন অনেক নার্ভাস হয়ে যায়। এরপর সে তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে আসে। তারা এরপর একটা পুকুর পাড়ে এসে দাঁড়ায়। যখন তারা গল্প করছিল তখন সাংহু নিজে থেকেই তার ফিলিংসটা তাকে বলতে যায়, কিন্তু তখন সেখানে পানির দেবতা এসে তাদের সমস্ত প্ল্যানটাই নষ্ট করে দেয়। কিন্তু সত্যিকারে তখন অনেকগুলো মনস্টার তাদের দিকে এগিয়ে আসতে থাকে। সাংহু বলে, কিছুদিন আগে গড রিলেমে এমন হামলা হয়েছে, এখন ইমোর্টাল রিলেমেও এমনটা হচ্ছে। সাংহু তখন পানির দেবতাকে বলে সে যেন তিয়ানজি আর জিয়াংকে গিয়ে এর ইনভেস্টিগেট করতে বলে। এরপর তারা দুজনে সে মনস্টারগুলোর সাথে লড়াই করে। লড়াই শেষে বাইজু যখন একটু দুর্বল হয়ে পড়ে তখন সাংহু নিজেই তার পাওয়ার ট্রান্সফার করে যাতে সে সুস্থ হতে পারে। এরপর তারা যখন গড রিলেমে আসে তখন বাইজু তাকে বলে, কালকে সিরোমনির আগে তুমি আমার সাথে জঙ্গলে দেখা করতে এসো। এটা শুনে তো সে অনেক খুশি হয়। সে বুঝতে পেরেছে বাইজু তাকে নিজের ফিলিংসের কথা বলবে। পানির দেবতা এরপর তিয়ানজির কাছে সমস্ত ঘটনা খুলে বলে। তিয়ানজি এরপর ওই জায়গায় এসে কিছু একটা বুঝতে পারে। তার সাথে থাকা জিয়ান বলে, আমাদের কি এটা করতে হবে? আমরা তো বাইজু আর সাংহুর সাথে এই বিষয়টা আলোচনা করতে পারি। তিয়ানজি বলে, এটা সম্ভব না, আমার একাই সে সমস্ত কাজ করতে হবে। সে কি কাজ করবে তা তো আমরা একটু পরে জানতে পারবো। পরদিন অনুষ্ঠানে সাংহুকে কেরুসের চিফ হিসেবে ঘোষণা করা হবে, যেখানে আসার পর প্রত্যেকে তাকে সম্মান করে। বাইজু, জিয়াং আর তিয়ানজি মিলে একটা পাথর ওখান থেকে বের করে। এই পাথরটার মধ্যে একটা ফিচার ছিল যেটা অনেক বেশি মূল্যবান ছিল তাদের কাছে। সাংহু যখন সেই ফিচারটা বের করে তখন তিয়ানজি সেই ফিচারটা নিয়ে নেয়। বাইজু বলে, এটা মজা করার সময় নয়, তুমি আমাদেরকে এটা দিয়ে দাও। কিন্তু তিয়ানজি তাদের কথা একটুও শুনে না। তিয়ানজি যখন এটা নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন সাংহু তাকে আটকায় আর বলে এটা তাকে দিয়ে দেওয়ার জন্য। তিয়ানজি বলে, আমি এটা কিছুদিনের জন্য ধার নিব, এরপর আমি তোমাকে এটা ফিরিয়ে দেব। সাংহু বলে, তোমার কি এমন বিপদ হয়েছে যে তুমি এটা কিছুদিনের জন্য ধার নেবে? তিয়ানজি বলে, আমি তা তোমাকে বলতে পারবো না, কিন্তু আমার সম্পূর্ণ ভরসা আছে তুমি আমার উপর বিশ্বাস করবে। সাংহু তখন তাকে যেতে দেয়। বাইজু এরপর জিহানকে ধরে আর বলে সে কি এমন প্ল্যান করছে। জিহান বলে, সে যে কাজটা করবে তা তোমরা পরে বুঝতে পারবে। সে এখান থেকে পালানোর জন্য তাদেরকে আঘাত করে আর ওখান থেকে চলে যায়। সাংহু যখন বাইজুর কাছে আসে বাইজু বলে, তুমি কি তাকে যেতে দিয়েছো? সাংহু বলে, হ্যাঁ, কারণ সে আমার থেকে এটা ধার চেয়েছে আর আমি জানি সে এমন কোনো কাজ করবে না যাতে প্রত্যেকের খারাপ হয়। বাইজুর নিজেরও তিয়ানজির উপর বিশ্বাস ছিল যে সে কারোর কোনো ক্ষতি করবে না। সুইং এদিকে উহানের কাছে আসে আর তার কানে কানে তাকে কুমন্ত্রণা দিতে থাকে যাতে সে এখান থেকে না যায়।
আর যেন সাংহুর কাছ থেকে প্রতিশোধ নেয়, কারণ তার কারণে তার সমস্ত ক্ষমতা চলে গিয়েছিল। পরদিন তারা হিডেন প্যাভিলিয়নে গিয়ে দেখে টিএনজি সেখান থেকে কি নিয়েছে। তারা এটা দেখে তো পুরো অবাক হয়ে যায়, কারণ এই জিনিসগুলোর সাথে যদি পিচারকে একসাথে করে একটা ফরমেশন তৈরি করা হয় তাহলে এই পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। তারা অবশেষে বুঝতে পেরেছে টিএনজি এই পুরো বিষয়টাকে শেষ করতে চায়, আর এজন্যই সে পিচারটাকে নিয়েছে, কিন্তু তারা তো এটা আগে বুঝতে পারেনি। সাংহু এরপর টিএনজির কাছে গিয়ে তাকে অনেকবার বোঝাতে চায়, কিন্তু সে বুঝতে চায় না। সে যেহেতু এখান থেকে চলে যাচ্ছিল না, তাই টিএনজি তাকে হার্ট করে আর বলে, তুমি এবার তো বিশ্বাস করেছো যে আমি সবকিছু এতদিন নাটক করেছি যাতে আমি এই ফিচারটা নিতে পারি। সাংহু ফিরে আসলে বাইজু বুঝতে পারে টিএনজি তাকে আঘাত করেছে, কিন্তু তাদের এটা ভাবার সময় নয় যে টিএনজি এখন কি করতে চাইছে। তাদেরকে এখন টিএনজির সে পারমিশনটা আটকাতে হবে। সাংহু এরপর প্রত্যেককে একত্র করে বলে সে আর গুজন যাবে সে সমুদ্রগুলো পাহারা দিতে, কারণ সমুদ্রের পানিগুলো যদি একবার এখানে চলে আসে তাহলে সবকিছুই ধ্বংস হয়ে যাবে। সে আরো বলে জিয়াং আর হংরি মিলে এই গডরিলিমকে পাহারা দিবে, আর বাইজু গিয়ে টিএনজির সে পারমিশনটাকে আটকাবে যাতে সবকিছু ঠিক থাকে। ইউমি বলে সে নিজেও বাইজুর সাথে যেতে চায়। সাংহু কোনো কথা না ভেবে তাকে বলে দেয় সে তার সাথে যেতে পারবে। সুইং পরদিন উহানের কাছে আসে আর বলে, আমি জানি তুমি এখান থেকে চলে যেতে চাও না, কিন্তু তুমি যদি এই যুদ্ধে কাউকে সাহায্য করতে পারো তাহলে তোমাকে হয়তো এখানে থাকতে দেওয়া হবে। সে এরপর একটা ডেভিল ওয়েপেন দেয় যেটা দিয়ে একজন ট্রু গডকেও হার্ট করা যায়। সুইং বলে, তুমি এটা দিয়ে নিজের কাজগুলো করতে পারো। এরপর আমরা দেখি প্রত্যেকে যুদ্ধের জন্য বের হয়ে গিয়েছিল। বাইজু নিজের সৈন্যদের নিয়ে টিএনজিকে আটকাতে চায়। সাংহু আর গুজন গিয়ে সে সমুদ্রকে রক্ষা করে, আর জিয়াং গডরিলিমের সে প্রোটেকশন ব্যারিয়ারটাকে পাহারা দেয়। এদিকে আমরা টিএনজিকে দেখি যে ফরমেশন চালু করার আগে জিহানকে বলে, তুমি কি কষ্ট পাবে না যে ডিমন রিলেম ধ্বংস হয়ে যাবে? সে বলে, ডিমন রিলেমের সম্পূর্ণ পাওয়ার আসে ডিমন গড থেকে। যদি ডিমন গড নিজেই মারা যায় তাহলে ডিমন রিলেমের আর কিই বা হবে? তখন বাইজু সেখানে তার সৈন্যদের নিয়ে আসলে তাদের সাথে তারা লড়াই করে। ইউমি তখন বাইজুকে বলে তাকে যেন 8 ঘন্টা সময় দেয়। 8 ঘন্টা পর সে চাইলে টিএনজির সাথে লড়াই করতে পারবে। বাইজুও তখন তাকে এর অনুমতি দিয়ে দেয়। ইউমি এরপর টিএনজির কাছে যায় আর তাকে বলে সে এসব কেন করছে। টিএনজি তাকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। ইউমি বলে, যদি তুমি এসব না থামা তাহলে আমি নিজে এখানে মারা যাব। টিএনজি বলে তার কিছু যায় আসে না, ইউমি মরে যাক বা সে বেঁচে থাকুক। কিন্তু ইউমি যখন নিজেকে সত্যি আঘাত করতে যায় তখন টিএনজি তাকে বাধা দেয়। ইউমি বলে, আমি জানতাম তুমি আমাকে বাধা দেবে, কিন্তু তুমি এমনটা কেন করছো? যদি তুমি এসব আমাকে না বলো তারপর আমি তোমাকে সাহায্য করব। সে বলে, আমি একাই বিশ্বাসঘাতক হয়েছি প্রত্যেকের থেকে, তাই আমি চাই না তুমিও এর মধ্যে জড়াও। তারা যখন এসব কথা বলছিল উহান তখন সে ডেভিল ওয়েপনটা দিয়ে টিএনজির উপর অ্যাটাক করতে চায়, কিন্তু ইউমি সেটা আগে দেখে নেওয়ায় সে টিএনজিকে বাঁচিয়ে নেয় আর সে ওয়েপনটা এসে ইউমিকে এসে আঘাত করে। ইউমি মারা যাওয়ার আগে বলে সে তাকে পছন্দ করে। টিএনজি বলে, আমি জানতাম, কিন্তু আমি সবসময় বিষয়টা এড়িয়ে যেতাম। আমি চাইতাম না যে আমাদের মধ্যে সম্পর্কটা শেষ হোক, এজন্য আমি তোমাকে কখনো বলিনি। ইউমি তখন সেখানেই মারা যায়। তার মারা যাওয়ার পর টিএনজি বলে, আমি ইউমিকে হারিয়েছি, এবার আমি সাংহুকেও হারাতে চাই না। এটা বলে সে নিজের পারমিশনের মধ্যে চলে যায়। এদিকে ইউমি মারা যাওয়াতে সেখানে তারা খসে পড়ে। প্রত্যেকে বুঝতে পারে ইউমি মারা গিয়েছে। তখন আবারও আগুনে ঘি ডালার মতো উহান এসে তাদেরকে বলে সে নিজের চোখে দেখেছে টিএনজি ইউমিকে মেরে ফেলেছে। বাইজু এরপর টিএনজিকে গিয়ে এটা জিজ্ঞেস করে, কিন্তু টিএনজি তার প্রশ্নে সঠিক জবাব দেয় না। সে যখন ফরমেশনটা অলমোস্ট তৈরি করেই ফেলেছিল তখন থেকে অনেকগুলো গড আর ডেভিলরা ওখানে ভ্যানিশ হয়ে যেতে থাকে। এরকম যদি চলতে থাকে তাহলে প্রত্যেকে ওখানে গায়েব হয়ে যাবে। বাইজুর কাছে কোনো উপায় ছিল না, তাই সে নিজের হাতে টিএনজিকে আঘাত করে। তার আঘাত পাওয়ার পর সে ফরমেশনটা নষ্ট হয়ে যায় আর প্রত্যেকে তখন ওখান থেকে ভ্যানিশ হওয়া থেকে বেঁচে যায়। টিএনজি তখন বলে, তুমি অনেক পস্তাবে, কারণ তুমি না বুঝে আমাকে আঘাত করেছো। বাইজু নিজের বন্ধুর জন্য অনেক কষ্ট হয়, কিন্তু তার হাতেও কোনো উপায় ছিল না। টিএনজি মারা যাওয়ার পর আকাশ থেকে তারা খসে পড়তে থাকে। সাংহু আর জিয়ান তখন বুঝতে পারে বাইজুর হাতে কোনো উপায় ছিল না, তাই সে নিজের হাতে নিজের বন্ধুকে মেরে ফেলেছে। বাইজু নিজেও পুরো স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল। এরপর আমরা সাংহুকে দেখি যে ফিচারটা দিয়ে কাল্টিভেট করার সময় তার মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন জাগতে থাকে। এতদিন তো সে ভালোই ছিল, কিন্তু কি এমন হয়েছে যে জিয়াং বাইজুকে জোর করতে থাকে সাংহুকে শেখানোর জন্য যাতে সে চিপগট হতে পারে। বাইজু পারলেই তো তাকে খুব সহজে এটা শিখাতে পারতো, কিন্তু সে কেন মাত্র 3 মাসের মধ্যে খুব তাড়াতাড়ি তাকে চিপগট হওয়ার জন্য শিখিয়েছে? এটার মধ্যে নিশ্চয়ই তো কোনো কারণ আছে। ডেভিল রাজা সুয়ান নিজে পুরো পৃথিবীটাকে পেতে চায়, কিন্তু সে যদি চিপগট হতো তাহলে তো তার হাতে সমস্ত পৃথিবীটা চলে আসতো। কিন্তু তারপরও সে চিপগট হওয়ার আগে ওখানে যুদ্ধ বাজিয়ে দিয়েছে। ঠিক একইভাবে টিএনজিও করেছে, কিন্তু এদের মধ্যে রহস্যটা কি? অন্যদিকে আমরা বাইজুকে দেখি, সে নিজেও ভাবছিল সুয়ান আর টিএনজি দুজনে একই কাজ করেছে।
চিফ গড ওখানে হওয়ার আগে তারা দুজনেই ঝামেলা বাঁধিয়ে দিয়েছে, তাই সে নিজেও ইনভেস্টিগেট করতে যায়। বাইজু এরপর তিয়ানজির মেমোরিতে যায়, যেখানে সেদিন তারা ইনভেস্টিগেট করতে এসেছিল। সেখানে তারা এসে দেখে সেখানকার প্রোটেকশন ব্যারিয়ারটা আপনা আপনি ভেঙে যাচ্ছে। তারা এটাতে অনেক অবাক হয়, কারণ অনেক বড় একটা যুদ্ধ হতে চলেছে। তারা এরপর প্রাচীন দেবতা সে মূর্তির কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে এই ব্যারিয়ারটা ফাটার মানে হচ্ছে অনেক বড় একটা লড়াই হবে, কিন্তু এই লড়াইটা আসলে কি? প্রাচীন গড প্রথমে তাদেরকে বলতে চায় না, কিন্তু অবশেষে সে তাদেরকে বলে সমস্ত পৃথিবীর মানুষ আর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তিয়ানজি বলে কিন্তু এ ধ্বংস হওয়া থেকে আমরা কিভাবে তাকে আটকাবো? প্রাচীন গড বলে একমাত্র ক্যারোসের চিফ গড যদি নিজেকে স্যাক্রিফাইস করে তাহলে এ সব কিছু থেমে যাবে। এটা শুনে তো বাইজুর চোখে পানি চলে আসে, আর তিয়ানজি তো প্রচন্ড রেগে যায় আর বলে তুমি কেন তাহলে তাকে জন্ম দিয়েছো? তুমি সাংহুকে জন্ম দিয়েছো কি তার নিজেকে স্যাক্রিফাইস করার জন্য? তার এতটা রাগ দেখে তখন বাইজুর মনে পড়ে সে স্বপ্নে তার এমন রাগই দেখেছে। এখানে আমরা বুঝতে পারি ইউমি মারা যাওয়ার পর তিয়ানজি বলেছিল আমি ইউমিকে হারিয়ে ফেলেছি, কিন্তু এবার আমি সাংহুকে হারাতে চাই না। অর্থাৎ সে সাংহুকে বাঁচানোর জন্য এ সব কিছু করেছে যাতে সে সাংহুকে বাঁচাতে পারে। তিয়ানজির আত্মা এরপর বাইজুর সাথে শেষবারের মতো দেখা করে আর বলে আমি তো তোমাকে বলেছি তুমি নিজে একদিন পস্তাবে, কারণ তুমি নিজের হাতে সাংহুকে বারবার বলেছো সে যেন মেডিটেশন করে, সে যেন বারবার প্র্যাকটিস করে, আর তুমি তাকে চিফ গড হওয়ার জন্য অনেক ফোর্স করেছো। বাইজু বলে এটার কি আলাদা কোনো উপায় নেই? তিয়ানজি বলে আলাদা উপায় তো আমি ভেবে রেখেছিলাম। আমি গোটা পৃথিবী ধ্বংস করে হলেও সাংহুকে বাঁচিয়ে রাখতে চেয়েছি, কারণ পৃথিবী একবার ধ্বংস হলেও সেটা আবারও পুনরায় হবে, কিন্তু সাংহু একবার যদি মারা যায় তাহলে সে আর আসবে না। বাইজু বলে আমি সাংহুকে ঠিকই বাঁচিয়ে নেব, আমার একটু সময়ের প্রয়োজন। তিয়ানজি বলে সময়ের একটুও নেই, আর দুদিন পরে সে ভয়ঙ্কর দিনটা আসবে যেখানে সমস্ত মানুষগুলো মারা যাবে, আর তাদেরকে যদি বাঁচাতে হয় তাহলে সাংহুকে স্যাক্রিফাইস করতে হবে। বাইজু এরপর সেখান থেকে বেরিয়ে সাংহুর কাছে আসে। সে প্র্যাকটিস করছিল দেখে সে ফিচারটা তার থেকে নিয়ে নেয় আর বলে আমাদের সেদিন দেখা করার কথা ছিল, কিন্তু সে সময়টা যেহেতু আসেনি তাই আমি আজকে তোমার সাথেই কথা বলতে চাই। তারা এরপর নিরিবিলি একটা জায়গায় আসে। বাইজু এরপর তাকে বলে সে এখানে যেমনভাবে কাটাতে চায় ঠিক তেমনভাবে তারা আজকের দিনটা উদযাপন করবে। তারা দুজনে সেখানে অনেক আনন্দ করে আর দেখতে দেখতে ওখানে রাত হয়ে যায়। বাইজু তখন প্রথমবারের মতো সাংহুকে কিস করে। এরপর সাংহু নিজে বাইজুকে ফ্রিজ করে দেয়, কারণ সে এই সমস্ত ঘটনাটা জানতে পেরেছে। সে বুঝতে পেরেছে আগামীকালকে সে যদি নিজেকে স্যাক্রিফাইস না করে তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। সাংহু তখন তার থেকে সে ফিচারটাও নিয়ে নেয়। বাইজু তাকে অনেকবার বলতে থাকে সে যেন নিজেকে স্যাক্রিফাইস না করে। সাংহু বলে আমার জন্মই হয়েছে এই দায়িত্বটা পালন করার জন্য। এটা বলেই সে তাকে জড়িয়ে ধরে। এরপর প্রত্যেকেও এই ভয়ঙ্কর বিপদের কথা জানতে পারে, আর তখনই সেখানে সবকিছু খসে পড়তে থাকে। জিয়ান সহ প্রত্যেককে সে সমস্ত কিছুকে আটকাতে চায়। জিয়ান তখন বুঝতে পারে বাইজু তার স্বপ্নে যা দেখেছে তা সবই সত্যি হয়েছে। সাংহু ওখানে আসে ইনস্ট্রাকশন ফিচারের দিকে যেতে থাকে, কিন্তু তখনই এরা প্রত্যেকে তাকে না করে। সাংহু বলে আমার জন্মই হয়েছে এই দায়িত্বটা পালন করার জন্য। আমার একজনের জীবনের বিনিময়ে যদি প্রত্যেকে বেঁচে থাকতে পারে তাহলে আমি এই জীবনটাকে স্যাক্রিফাইস করতে রাজি আছি। এটা বলে সে ইনস্ট্রাকশন ফিচারটাকে আবারও চালু করতে থাকে। এদিকে বাইজুর যখন জ্ঞান ফিরে তখন সে ওখান থেকে বের হতে চায়, কিন্তু সাংহু সেখানে একটা স্ট্রং ব্যারিয়ার তৈরি করে রেখেছে। বাইজু তখন অনেক চেষ্টা করে এই ব্যারিয়ারটা ভাঙার জন্য। সে যখন ব্যারিয়ারটা ভেঙে ফেলে তখন তার অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ সাংহু অলরেডি সে ফিচারটাকে সম্পূর্ণ কমপ্লিট করতে পেরেছে। বাইজু এখানে এসে সাংহুকে এই অবস্থা দেখতে পায় আর সে তার কাছে যেতে চায়। সুইং তখন তাকে আটকাতে চায়, কিন্তু সে তাকে আটকাতে পারে না। বাইজু তার কাছে গেলে সাংহু তাকে আবারও ব্যারিয়ারের মধ্যে আটকে ফেলে। বাইজু তখন কান্না করতে করতে সাংহুকে বলে সে যেন এমন কাজ না করে, কিন্তু তার কিছু করার ছিল না। আর দেখতে দেখতে তার ঠিক স্বপ্নের মতনই ধীরে ধীরে বাইজু স্বপ্নের মতো সাংহু ওখানেই মিলিয়ে যায়। এটা দেখে তো সে প্রচণ্ড কান্না করতে থাকে। সাংহু মারা যাওয়ার পরে তার ব্যারিয়ারটা নষ্ট হয়ে যায়, আর তার দেয়া যে ব্রেসলেটটি ছিল সেটাও তার হাতে চলে আসে। বাইজু তো তার জন্য অনেক বেশি কান্না করছিল। সে যেখানে যাচ্ছিল তার শুধুমাত্র সাংহুর কথাই মনে পড়ছিল। আর আমাদের আজকের ড্রামা ঠিক এই পর্যন্তই। আমি আশা করি এই সুন্দর ড্রামাটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।